ভাইয়া তুমি চিন্তা করো না, আমি বিশ্বাস করি জাঙ্কুক ভাইয়া তোমাদের সম্পর্কের কথা শুনে রাগ করবে না। জানি না তে, কিন্তু আমি আর দেরি করতে চাই না। যত দেরি হচ্ছে আমার মনে হচ্ছে জিমিন ততই আমাকে ভুল বুঝছে। তাহলে আর অপেক্ষা কেন, কালকে জিমিনের সাথে দেখা করো, ওকে সব বুঝিয়ে খুলে বলে। কিন্তু তে, জিমিন তো আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, এখন কিভাবে যোগাযোগ করবো? সুগা একটু কাঁদো কাঁদো হয়ে বলল, ভাইয়া তোমার বোন আছে কি করতে, আমি সব ব্যবস্থা করছি। জীবনকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমার উপর ছেড়ে দাও। তে একটু ভাব নিয়েই বললো, এত ভাব নিতে হবে না, জীবনকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা দেখ। ভাইয়া তুমি আমার সাথে এমন করে না যাও, আমি কাউকে রাজি করতে পারবো না। যা, কালকে তোর জন্য বাসায় আসার সময় আইসক্রিম নিয়ে আসবো না। সত্যি বলছো ভাইয়া? না মিথ্যে বলছি, আমি ঘুমাইতে গেলাম, তুই জিমিনকে রাজি করে যে করেই হোক। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি কথা বলছি ওর সাথে। সুগা নিজের রুমে চলে যায়, আর তুই মনে মনে ভাবে আজ যেভাবেই হোক জিমিনকে সে রাজি করাবে। পরদিন সকালে সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। ভাইয়া খাওয়া শেষ করে আমার রুমে আসো তো, কথা আছে। ইয়ঞ্জন, তোদের ভাই বোনের এত কিসের কথা রে? সুবীর, ইয়ঞ্জন, ভাই বোনের মধ্যে ঢুকছো কেন? ওদের কথা ওদের মধ্যেই থাকতে দাও। ভাইয়া আমি গেলাম, তুমি নাস্তা শেষ করে তারপর রুমে আসো, ওখানেই বলবো। আচ্ছা তুই যা, আমি আসছি। নাস্তা শেষ করে সুগাতে রুমে যা। হ্যাঁ বল, জিমি রাজি হয়েছে? তে, জিমিন প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, অনেক বোঝাই অনেক কষ্টে শেষে রাজি করাইছি। হালকা হাসি দিয়ে সুগা বলল, সত্যি? কিন্তু একটা শর্ত দিয়েছে। কি শর্ত? ও বলছে আমি একা কোথাও যাব না, তুইও তোর ভাইয়ের সাথে আসবি। সুগা একটু ভেবে বলে, ঠিক আছে, যদি তোকে নিয়ে গেলে ও রাজি থাকে তাহলে তুই যাবি। তাহলে আমি জিমিনকে জানিয়ে দিই। হ্যাঁ জানিয়ে দে, আর বল সব ব্যবস্থা আমি করে রাখবো। তারপর সুগা আর তে একটা রেস্টুরেন্টে আসে, আর জিমিন বলে, কেন রেখেছেন আমায়? তোমার সাথে একটু কথা বলতে। আমার সাথে আর কি কথা, আপনার যা বলার ছিল সেই দিনই তো বলেছেন। তুমি এখনো আমার উপর রাগ করে আছো? রাগ না, কিন্তু বিশ্বাসটা ভেঙে গেছে। আমাকে একবার নিজের কথাটা বলতে দাও জিমিন, বলার সুযোগ দাও। সুযোগ? এখন কেন হঠাৎ? কারণ আমি তোমাকে হারাতে চাই না। হারাতে চাও না? তুমি তো সেই দিন আমাকে হারিয়ে ফেলেছো সুগা ভাইয়া। তুমি যা ভাবছো বিষয়টা তেমন নয়। তাহলে কেমন? তোমার প্রতিটি কথাই এখন আমার কাছে মিথ্যে মনে হয়। তুমি চাইলে আমাকে বকো, রাগ করো, কিন্তু অন্তত আমার কথাটা একবার শুনে দেখো জিমি। আমার আর কিছু শোনার নেই, দয়া করে আমার সামনে আর এসে না, সামনে আমার পরীক্ষা ভালো করে পড়তে হবে। জিমিন একটাবার ভাইয়ের বিশ্বাস কর। ভাইয়া সত্যি তোকে ভালোবাসি। ভালোবাসলে সেদিন আমাকে ছেড়ে যেতে পারতো না তে। জিমিন, আমার এক কথাটা শোনো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। জিমিন আর কোনো কথা না বলে রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক এসেছে সেখানে। জাঙ্কুক, জিমিন তুই এখানে কেন? কি করতে আসছিলি এখানে? জাঙ্কুক এটা রাজনৈতিক মিটিং এর জন্য এই রেস্টুরেন্টে এসেছিল। ভাইয়াকে দেখে জিমিন বলল, ভাইয়া সরে দাঁড়া, আমি বাসায় যাব। আগে বল এখানে কি করতে এসেছিলি? কিছু না, তের সাথে দেখা করতে আসছিলাম, এখন আমি চলে যাচ্ছি। তে, কি ভেতরে আছে নাকি চলে গেছে? ভিতরে আছে ভাইয়া, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে তুই যা। চাঙ্কুক ভিতরে আসে, তের সাথে সুগাকেও দেখে বলে, সুগা তুই? আমি কি এখানে আসতে পারবো না নাকি? না তেমন কিছু না, জিমিন বললো জিমিন নাকি তের সাথে দেখা করতে আসছে, তাই তুই এখানে ওদের মধ্যে। তুই এখানে কি করতে আসছিস সেটা আগে বল জাঙ্কুক। আমি কোনো ফালতু কাজে আসি নাই, আমি এখানে একটা মিটিং এ এসেছি। তে, ভাইয়া জিমিন তো চলে গেল, চলো আমরাও এখন যাই। সুগা, চল। এই তে, তোমার সামনে পরীক্ষা, তাহলে এত ঘোরাঘুরি কিসের? হ্যাঁ, এখনই চলে যাব, এখনই বাসায় গিয়ে পড়তে বসবি, কোনো অজুহাত চলবে না। সুগা, আমার বোনকে এত শাসন করতে হবে না তোর। জাগো, তে তোর বোন হতে পারে, কিন্তু ও এখন আমার স্ত্রী, তাই ওকে শাসন করার অধিকার আমারও আছে। অধিকার আছে মানলাম, কিন্তু তার মানে এই না যে সবসময় বকাবকি করবি। আমি বকাবকি করছি না, ওর ভালোর জন্য বলছি, সামনে পরীক্ষা, এখন যদি পড়াশোনা মনে না দেয় পরে আফসোস হবে। দুজনের দিকে তাকিয়ে হালকা হাসি বলে,
তোমরা দুজনেই আমার জন্য ঝগড়া করো না প্লিজ। আমি এক্ষুনি বাসায় গিয়ে পড়তে বসবো, ঠিক আছে? কিন্তু কোনো চাপ নেবে না, ওকে? দিয়ে এগিয়ে শিশুকের হাত ধরে বললে, চলো ভাইয়া, আমি ঠিক আছি, উনিও আমার ভালোর জন্যই বলেছে। জাঙ্কুক, যা, পড়া শেষ হলে আমি ফোন দেব। ঠিক আছে ভাইয়া। জাঙ্কুক মুচকি হেসে তের দিকে তাকায়। সুগা, চল তাহলে। তারপর সুগা আর তে বাসায় ফেরার পর যে যা রুমে চলে যায়। তে নিজের রুমে গিয়ে পড়তে বসে, কিন্তু বারবার জিমিনের কথাই মনে পড়ছে। এদিকে জিমিনও নিজের রুমে গিয়ে বই খুললে এক লাইনও পড়তে পারছে না। বারবার সুগার বলা কথাগুলো মনে পড়ছে। আমি তোমাকে হারাতে চাই না জিমিন। জিমিন বিরক্ত হয়ে বই বন্ধ করে দেয়। অন্যদিকে জাঙ্কুক মিটিং শেষ করে গাড়িতে বসে ভাবছে, আজ সুগা আর তে একসাথে রেস্টুরেন্টে কেন ছিল। এমনি তো সুগাকে এমন জায়গায় খুব কম দেখা যায়। জাঙ্কুক সিদ্ধান্ত নেয় আগে তের সাথে কথা বলবে। সন্ধ্যার সময় জাঙ্কুক থেকে ফোন করে। কি করছিস তে? আর সন্ধ্যার নাস্তা করেছিস? তে, বসে আছি ভাইয়া, আর আপনি? তে, আমি এখন তো ভাতের লাগে, ভাইয়া ডাকবি না? তে, তাহলে কি ডাকবো? জাঙ্কুক, জান, সোনা, বাবু, যা খুশি ডাকবি, কিন্তু ভাইয়া না। আর আপনি করে বলবি না, তুমি বলবে, ওকে? তে, আপনি তো আমার থেকে অনেক বড়, কিভাবে তুমি বলবো? জাঙ্কুক, তোর থেকে ছোট বাচ্চা বিয়ে হয়েছে, তারা কেমনি তার ভাতারে তুমি বলে ডাকে, ওইভাবে বলবি। তে, কি কখনো ওর থেকে ভাতার ভাতার করছে? ভাতার মানে কি? জাঙ্কুক, এই যে গাধার মতো প্রশ্ন করছিস, বলে তো গাধি বলি। তে, আপনি আমাকে গাধি বললেন? গাধার মতো প্রশ্ন করছিস কেন? যেটা জানি না সেটাই বলেছি। আগেকার মানুষ স্বামীরে ভাতার বলতে, বুঝছিস? এটা আগে বললেই তো হতো। আচ্ছা এইসব বাদ দে, পরে হবে। আগে বল, পড়া কেমন চলছে? ভালো। ভালোই মানে কতটা ভালো? আর প্রিপারেশন কেমন? প্রিপারেশন অনেক ভালো। আচ্ছা তে, একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে উত্তর দিবি। তে একটু নার্ভাস হয়ে যায়। কি কথা? আজ রেস্টুরেন্টে জিমিন আর তোর মধ্যে কি হয়েছে? তে কিছুক্ষণ চুপ থাকে। জাঙ্কুক তো আর জানে না তার আর জিমিনের মধ্যে কিছু হয় নাই, হয়েছে তো সুগার সাথে। তে, কিছু লুকাচ্ছিস আমার থেকে? না ভাইয়া। আবার ভাইয়া? এতক্ষণ কি বুঝাইলাম তোরে? অনেক দিনের অভ্যাস তো, তাই মুখ দিয়ে বারবার বের হয়ে গেছে। অভ্যাস করে নিয়ে যান, বাবু সোনা ডাকার, না হলে আমার বাচ্চা আমারে বাবা না ডেকে মামা ডাকবো। তে খিলখিল করে হেসে ওঠে। তে হাসির শব্দ শুনে থমকে যায় বুকের বা পাশটা। জাঙ্কুক চুপচাপ বিছানায় বসে পড়ে আর মুচকি হেসে মনে মনে বলে, তোর এই হাসিটা তো আমার ধ্বংসের কারণ জান। তুই যখন হাসির মানে হয় পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য থমকে যায়, সব শব্দ হারিয়ে যায়, শুধু তোর হাসিটা কানে বাজতে থাকে। এই একটা হাসির কাজেই আমি বারবার হার মেনে যাই। জাঙ্কুক ফোনটা কানে নিয়ে বলে উঠলো, শোনো মেয়ে, এইভাবে হাসবে না। তোমার এই হাসি হয়তো কারোর ধ্বংসের কারণ হতে পারে। এই একটুখানি হাসিতে এমন এক জাদু আছে যা একজন মানুষের পুরো পৃথিবীটাই বদলে দিতে পারে। তে জাঙ্কুকের কথা শুনে থমকে যায় আর মনে মনে ভাবে, জাঙ্কুক ভাইয়া বলল আমার হাসিতে তার পৃথিবী বদলে যায়, আমার হাসিতে ধ্বংসের কারণ হতে পারে। আচ্ছা তে, রাখ, বেশিক্ষণ কথা বললে আমি শেষ। আর হে, ভালো করে পড়, আর যদি কোনো সমস্যা হয় আবার আমার কাছে এসে বলবি। ঠিক আছে ভাইয়া। অন্যদিকে শুভ নিজের রুমে বসে জিমিনের একটা ছবি হাতে নিয়ে বলে, আমি হার মানবো না জিমিন, যেভাবেই হোক সব ভুলে বোঝাবুঝি দূর করবো। অন্যদিকে জিমিনের একই সময় সুগার একটা ছবি দেখে চোখের পানি মুছে ফেলে। জিমিনের কোচিং এর সামনে দাঁড়িয়ে আছে সুগা, আর তার সামনে জিমিন দাঁড়িয়ে আছে। জিমিন প্লিজ, আমার লাইফে ফিরে আয়, আমি আর তোকে ছাড়া থাকতে পারছি না। দুঃখিত সুগা ভাই, এবার আর সম্ভব না। কিছু ভাঙলে সেটা জোড়া লাগালেও আগের মতো হয় না। আমি ভুল করেছি, সেটা আমি মানছি, কিন্তু মানুষকে দ্বিতীয়বার সুযোগ পাওয়া যোগ্য হয় না। সব ভুলের ক্ষমা হয়, কিন্তু সব বিশ্বাস আর ফিরে আসে না। তাহলে এটাই তোর শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। জিমিন চলে যেতে নিলে সুগা জিমিনের হাত চেপে ধরে হিসিয়ে বলে, ঠিক আছে জিমিন, যদি ভালোবেসে তোকে ফিরিয়ে আনতে না পারি তাহলে অন্য
পথ বেছে নেব, সেটা যে পথই হোক না কেন, তোকে আমার কাছে ফিরিয়ে আনবই। আমি এত সহজে হার মানবো না। জিমি নিজের হাতটা টান দিয়ে ছাড়িয়ে একবার পিছনে তাকায়, কিন্তু কিছু না বলে চলে যায়। কয়েকদিন পর তে আর জিমিন এর পরীক্ষার কাছে চলে আসছে। সবাই পড়ায় ব্যস্ত হয়ে পড়েছে। তে আর জিমি সারাদিন বই নিয়ে থাকে। সুগাও পারিবারিক ব্যবসায় গুরুত্বপূর্ণ কাজ সামলাতে শুরু করে। জাঙ্কুক আগে যেখানে ছিল 10-12 দিন তের সাথে কথা বলতে, এখন 2-1 মাসের বেশি কথা হয় না। জাঙ্কুক রাজনীতি নিয়ে অনেক বিজি হয়ে গেছে, বাসায়ও ঠিক মতো থাকে না। সামনে নির্বাচন, তাই এই দিক থেকে এই দিকে করা যাবে না। অন্যদিকে সুগাও তার কাজ নিয়ে অনেক বিজি হয়ে থাকে সারাক্ষণ, বাসায় ঠিক মতো আসে না। অনেক বড় একটা প্রজেক্টের কাজ করছে সে। একদিন রাতে, সুগা ভাইয়া, আজকাল আমাকে তো একদমই সময় দাও না। সুগা, কি বলবি বল? অফিসে অনেক কাজ বেড়ে গেছে রেতে, তারপর তোদের পরীক্ষার সামনে, তুই মন দিয়ে পড়াশোনা কর। জানি, তবু আগের মতো কথা না হলেও খারাপ লাগে। পরীক্ষা শেষ হলে আগের মতো অনেক গল্প করবো, এখন শুধু মন দিয়ে ভালো করে পড়। আচ্ছা ঠিক আছে ভাইয়া। সময় যেন কারোর জন্য অপেক্ষা করে না। এদিকে তে আর জিমিন বইয়ের পাতায় ডুবে দিন রাত পড়াশোনা করছে। সামনে এসএসসি পরীক্ষা, তাই অন্য কোনো কিছুর দিকে মন দেওয়ার সুযোগ নেই। অন্যদিকে পুরো গ্রাম নির্বাচনের উত্তেজনায় সরগরম। তেদের এসএসসি পরীক্ষা শেষ হলেই শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, তাই দুই পক্ষই প্রচারণা, জনসভা আর কৌশল নিয়ে ব্যস্ত। জাংকুক এখন আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নামজুনের সঙ্গে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, কারোর সমস্যার কথা শুনছে, কারোর কাছে নিজের পক্ষের পরিকল্পনা তুলে ধরছে। নামজুন সবসময় শান্তভাবে মানুষের সঙ্গে কথা বলেন, কিন্তু কায়ের বাবা ক্ষমতার লোভে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সবাই দাঁড়িয়ে নামজুনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে, মানুষের মনে সন্দেহ তৈরি করার চেষ্টা করছে। তার কথায় কিছু মানুষ বিভ্রান্ত হলেও অনেকে বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করছে। এদিকে প্রচারণা শেষ, নামজুন জাঙ্গুকের কাঁধে হাত রেখে বললেন, মনে রেখো, মিথ্যা দিয়ে কিছুদিন মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু সত্যকে হারানো যায় না। মানুষের সামনে সত্যটা তুলে ধরো আমাদের কাজ। আমাদের সততা আর মানুষের জন্য যা করেছি সেটাই প্রমাণ হবে। কাউকে অপমান করে নয়, সত্য দিয়ে মানুষের মন জয় করতে হয়। জাঙ্কুক দৃঢ়ভাবে মাথা নাড়ল। এই কয়েকদিন পরে কায়ের বাবার কিছু অনিয়ম ও দুর্নীতি তথ্য ধীরে ধীরে মানুষের সামনে আসতে শুরু করে। যারা এতদিন তার কথায় বিশ্বাস করেছিল, তারাও সত্যটা জানতে শুরু করে। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে বাজারের সবখানে সেই আলোচনা। কেউ বলছে এতদিন অন্যকে দোষ দিচ্ছিল, এখন নিজের কাজই ঠিক ছিল না। আরেকজন বলছে সত্য লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন বাইরে বেরিয়ে আসে। কায়ের বাবার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, মানুষের বিশ্বাস ধীরে ধীরে তার উপর থেকে কমতে থাকে। অন্যদিকে নামজুন আগের মতো শান্ত থেকে নিজের কাজ আর মানুষের সেবাকেই গুরুত্ব দেয়। রাজনীতির মাঠে উত্তেজনা কমছে না, প্রতিদিন নতুন নতুন আলোচনা, অভিযোগ আর পাল্টা অভিযোগ, পুরো এলাকা সরগরম। এভাবে দেখতে দেখতে এসএসসি পরীক্ষা শুরু হয়। সবাই পরীক্ষার প্রস্তুতি আর পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়। পরে 1 মাসের পর চোখের পলকে কেটে যায়। অবশেষে আজ এসএসসি পরীক্ষা শেষের দিন। পরীক্ষা শেষ করে পরীক্ষার হল থেকে সবাই একসঙ্গে বের হয়। পরীক্ষার হল থেকে বের হতেই গম্ভীর একটা নিঃশ্বাস ফেললো। অবশেষে শেষ হলো, হেসে বলল তে। জিমিন মুচকি হেসে বলল, হ্যাঁ, এতদিনের চাপটা যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে স্কুলের গেটের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই দূর থেকে একটি কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলো জাঙ্কুক। গত 1 মাস নির্বাচন প্রচারণা এতটাই ব্যস্ত ছিল যে তের সঙ্গে ঠিক মতো দেখা করা বা ফোন করাই হয় না। জাঙ্কুককে দেখে তের ঠোঁটে অজান্তে হাসি ফুটে উঠলো। জাঙ্কুক ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ালো। পরীক্ষা কেমন হয়েছে তোদের? তে হালকা হাসলো। আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে ভাইয়া। জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেললো।
ভালো হয়েছে শুনেই শান্তি লাগছে। এখন আর পড়াশোনার চিন্তা নেই। তবে সে কথাটা শেষ করার আগেই তার ফোনে বেজে উঠলো। স্ক্রিনে বাবার নামটা ভেসে উঠতেই জাঙ্কুক সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলো। জি বাবা, আসছি। ফোন কেটে জাঙ্কুক অসহায় দৃষ্টিতে তের দিকে তাকালো। দুঃখিত তে, এখনই যেতে হবে, নির্বাচন কাজ আরো বেড়ে গেছে। আজ বিকেলে বড় একটা জনসভা আছে। তে মৃদু হেসে বলল, সমস্যা নেই, কাজ আগে। আমরা তো আর কোথাও যাচ্ছি না। জাঙ্কুক এক মুহূর্ত তের দিকে তাকিয়ে থেকে বলল, নির্বাচনটা শেষ হোক, তারপর তোমাকে আর ওই বাড়িতে রাখবো না, নিয়ে আসবো জান। কথাটা বলে সে গাড়িতে উঠে চলে গেল। তে গাড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। জিমিন পাশে দাঁড়িয়ে হালকা হেসে বলল, চল এখন বাড়ি যাই। মনে হচ্ছে সামনের কয়েকটা দিন পুরো গ্রাম শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। তে নিঃশব্দে মাথা নাড়ালো। কয়েকদিন পর অবশেষে বহু প্রতীক্ষায় ইউনিয়ন পরিষদের নির্বাচন দিন চলে আসে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে মানুষের দীর্ঘ লাইন, চারিদিকে টান টান উত্তেজনা। দুই পক্ষ নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। কায়ের বাবা শেষ মুহূর্ত পর্যন্ত নানান কৌশলে নির্বাচন নিজের দিকে নেওয়ার চেষ্টা করে। গোপনে মানুষকে প্রভাবিত করা, বিভিন্ন গুজব ছড়ানো, কোনো কিছু বাদ রাখে না। কিন্তু নির্বাচন কমিশনারের কঠোর নজরদারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কারণে তার কোনো পরিকল্পনাই সফল হয় না। সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ, শুরু হয় ভোট গণনা। ঘন্টা খানেকের অপেক্ষার পর গণনা ঘোষণা করা হয় সফলতা। বিপুল ভোটে জয়ী হন কিম নামজু। ফলাফল শুনে পুরো জীবন বাড়ি আনন্দে ভেসে যায়। গ্রামের অসংখ্য মানুষ উল্লাসে ফেটে পড়ে। ইউনো, জয় হয়েছে আমাদের ভাই। ইউনো জাঙ্কুককে জড়িয়ে ধরে পড়ল, আর জিও নামজুনকে জড়িয়ে ধরে পড়ল। ভাই, আমরা জিতেছি। চারিদিকে আনন্দ ধ্বনি আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সে আনন্দ উদযাপন করতে বের হয় একটি বিশাল বিজয় মিছিল। মিছিলে ইউনো একটা বিজয় মিছিল স্লোগান দেয়, নামজুন ভাইয়ের জয় হয়েছে। গ্রামের মানুষ খুশি হয়েছে। ইউনু মজা করে চাচাকে ভাই বলছে। জাঙ্কুক ও তাদের দলবলের সাথে পুরো এলাকায় সবাই মিছিলে অংশ নেয়। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ করে কায়ের বাবার কয়েকজন সমর্থক মিছিলের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মুহূর্তের মধ্যে ধাক্কাধাক্কি, চিৎকার আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। নিজেকে এবং আশেপাশের মানুষকে বাঁচাতে জাঙ্কুক অন্যদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির মধ্যে তার হাত ও কপালে আঘাত লাগে, আরো একজন আহত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় জড়িত কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অন্যদিকে জীবনবাড়িতে পরিবারের অন্য সদস্যরা খবর শুনে আতঙ্কিত হয়ে পড়ে। আর তে কিম বাড়িতে বসে খবরটা শোনার পর থেকে ভাবছে, জাঙ্কুক ঠিক আছে তো। জীবনবাড়িতে কারোর মুখে কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর ইউনুর সাথে জাঙ্কুক বাড়িতে ফিরে আসে। ইউনু হাতে পায়ে ব্যথা পেয়েছে। তাদের হাতে ব্যান্ডেজ, কপালে ছোট একটি সাদা কাটা দাগ। ভোটের ফলাফল বের হওয়ার পরেই জাঙ্কুক ইউনু আর জিহুকে বাসায় পাঠিয়ে দেয়। দুই ভাইকে একই অবস্থায় দেখে জিমিন দৌড়ে আসে। ভাইয়া, তোমরা ঠিক আছো? বেশি ব্যথা পাই নাও তো? জাঙ্কুক হালকা এসে বলে, আমরা ঠিক আছি, চিন্তা করিস না পাগলি। আয়ু, অনেক হয়েছে, এখন উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও তোমরা। ইউনু আয়ুর কাছে এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, মা, খিদে লাগছে, খেতে দাও, পরে ফ্রেশ হবো। জাঙ্কুক, ছোট মা, আমারও অনেক খিদে লাগছে, তাড়াতাড়ি খেতে দাও। জিন, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর খেতে দিচ্ছি। জাঙ্কুক, মা, অনেক খিদে লাগছে, তাড়াতাড়ি দাও। জিন, তাহলে তোরা আগে ফ্রেশ হবি না? আরে জিন, ছেলেরা খেতে চাইছে, খেতে দাও, পরে ফ্রেশ হয়ে যাও। যে সকাল থেকে এখনো পর্যন্ত যে দৌড়ঝাঁপের ওপর আছিল, আগে শান্তিতে ছেলেদের খেতে দাও তোমরা। নামজন ছেলের কাঁধে হাত রেখে বললেন, আজ আমরা শুধু নির্বাচন নয়, ধৈর্য আর সত্যের জয় দেখলাম। নামজনের কথায় সবাই কিছুক্ষণ নীরব হয়ে গেল। দিনের সময় সমস্ত ক্লান্তি আর উত্তেজনার মাঝে তার কণ্ঠে ছিল এক ধরনের শান্ত দৃঢ়তা। জাঙ্কুক মৃদু এসে বলল, বাবা, আজ বুঝলাম মানুষের ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই।
নামজন ছেলের পিঠে আলতো করে চাপড় দিয়ে বললেন, মানুষের বিশ্বাস ধরে রাখা সবচেয়ে কঠিন কাজ। আজ থেকে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। এই বিশ্বাস যেন কোনোদিন ভাঙতে না দিই। সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। এদিকে রান্নাঘরে জিন আর আয়ু দ্রুত সবার জন্য খাবার সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। জিন, এই নাও, সবাই আগে বসে খেয়েও, তা সারাদিন কিছু না খেয়ে এত দৌড়াদৌড়ি করলে শরীর খারাপ হয়ে যাবে। সবাই ডাইনিং টেবিলে বসে খেতে শুরু করে। অনেকক্ষণ পর যেন পুরো বাড়িতে একটু শান্তির পরিবেশ ফিরে আসে। খাবারের মাঝেই চিলিন হঠাৎ জাঙ্কুক আর ইউনুর কপালে ব্যান্ডেজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমাদের মাথা বেশি ফেটেছে নাকি? জাঙ্কুক আর ইউনু হালকা হেসে উত্তর দিল, না রে, সামনে আছর কয়েকদিনেই ঠিক হয়ে যাবে। খাওয়া শেষ করে জাঙ্কুক নিজের রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে এলে অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল তের একটা মেসেজ করেছে। আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয় নাই তো? জাঙ্কুক থেকে মেসেজ পাঠালো, আমি ভালো আছি, চিন্তা করিস না, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। জাঙ্কুক মেসেজটা করে ঘুমের দেশে পাড়িয়ে জমায়। সারাদিন দৌড়াদৌড়ি করে শরীরটা একটু বিছানায় চাইছে, তাই বিছানায় শুয়ে ঘুমিয়ে চলে যায়। অন্যদিকে কিম বাড়িতে বসে উদ্বিগ্ন মুখে ফোনটা হাতে নিয়ে কি ছিল তে। মেসেজটা দেখে তার মুখে স্বস্তির হাসি ফুটে উঠলো। তে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ, উনি ভালো আছে। বুকের ভিতর জমে থাকা দুশ্চিন্তা যেন এক মুহূর্তে অনেকটা হালকা হয়ে গেল। রাত গভীর হতে থাকে। একদিকে নির্বাচন বিজয়ের আনন্দ, অন্যদিকে দিনের প্রস্তাবিত ঘটনার ক্লান্তি, সব মিলিয়ে পুরো গ্রাম ধীরে ধীরে শান্ত হয়ে গেল। ধীরে ধীরে রাতের অন্ধকার কেটে পূর্ব আকাশে ফুটে উঠল নতুন দিনের আলো। পাখিদের কিচিরমিচির আর শীতল সকালের বাতাসে পুরো গ্রাম যেন আবারও প্রাণ ফিরে পেল। কিংবাড়িতে সবাই এক এক ঘুম থেকে জেগে উঠল। রান্নাঘর থেকে নাস্তার সুগন্ধ ভেসে আসছে, আর বাড়ির আঙ্গিনায় সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে। ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে সবার জন্য দোয়া করলো। তারপর বারান্দায় দাঁড়িয়ে একবার ফোনের দিকে তাকালো। জাঙ্কুকের গত রাতের আমি ভালো আছি মেসেজটা দেখে তার ঠোঁটের কোণে অজান্তে ছোট্ট একটা হাসি ফুটে উঠলো। অন্যদিকে জীবন বাড়িতে সকালে প্রশস্তি শুরু হয়ে গেছে। গত রাতের বিজয় মিছিলের ক্লান্তি থাকলেও আজ নতুন দায়িত্বের কথা ভেবেই সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়লো। জাঙ্কুকও ঘুম থেকে উঠে ভাবে অনেকদিন হয়ে গেছে তেকে দেখে নেই, আজকে দেখা করতে যাবে জাঙ্কুক। সকালে নরম রোদ জানলার ফাঁক গেলে জীবন বাড়ির ভিতরে ঢুকিয়ে পড়েছে। গত রাতের ক্লান্তি থাকলেও আজ সবার মুখে এক অন্যরকম প্রশান্তি। নির্বাচনে জয়ের আনন্দের সঙ্গে নতুন দায়িত্বের অনুভূতিও কাজ করছে সবার মধ্যে। যাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতে ডাইনিং টেবিলে সবাই নাস্তা করছে। ইউনো বাদে সবাই ছিল, কারণ ইউনো এখনো ঘুম থেকে ওঠে নাই। জি, আই বাবা, নাস্তা করে নি, ওষুধটাও খেয়ে নিবি। জাঙ্কুক হালকা এসে চেয়ারে বসে পড়লো, বলল, আচ্ছা মা। জিমিন কপালে ব্যান্ডেজের দিকে তাকিয়ে বলল, ভাইয়া এখন ব্যথা করছে? জাঙ্কুক মুচকি এসে উত্তর দিল, আগের চেয়ে অনেক কম। নামজুন ছেলের দিকে তাকিয়ে বলে, শরীরে যত্ন নাও, সামনে অনেক কাজ। জাঙ্কুক মাথা নেড়ে সম্মতি জানালো। নাস্তা শেষ করেই সে গাড়ির চাবিটা হাতে তুলে নিল। কোথাও যাচ্ছিস জাঙ্কুক? জাঙ্কুক ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলল, অনেকদিন হয়ে গেল আমার জানটাকে দেখি না, তাকে একবার আনার ব্যবস্থা করে যাচ্ছি। কথাটা শুনে জিমিন মুচকি হেসে বলল, বুঝে গেছি। সবাই হেসে উঠল। অন্যদিকে কিম বাড়িতে রান্নাঘরে ইয়ুনজুনকে দুপুরে রান্নার কাজে সাহায্য করছিল। পরীক্ষা শেষ, এখন কয়েকদিন আমাকে সাহায্য করবি আর রান্না শিখবি। ওই বাড়ি গেলে পরে জামাইকে রান্না করে খাওয়া দিতে হবে। লাজুক হেসে বলল, মা, আমি রান্না করতে পারি। ইয়ুনজুন, এই জন্যই তো বলছি আমাকে সাহায্য করার ফাঁকে তুই রান্নাটা শিখে পারবি। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ পাওয়া যায়। জাঙ্কুক বাড়ি থেকে বের হয়ে সকালে কিন্তু কেনাকাটা করতে করতে দুপুর হয়ে যায়। কিম বাড়ির সামনে গাড়িটা এসে থামতে ড্রাইভার গাড়ির দিকেই খুলে দিল। ভেতর থেকে একের পর এক বড় বড় শপিং ব্যাগ, ফুলের ঝুড়ি, মিষ্টির বাক্স আর নানান রকমের উপহার প্যাকেট বের হতে লাগলো। জাঙ্কুক নিজে কয়েকটা ব্যাগ হাতে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো।
ড্রয়িং রুমে বসে থাকা সুবিন বসে খবরের কাজ পড়ছিল। জাঙ্গুককে আসতে দেখে আর হাতে এইসব দেখে অবাক হয়ে উঠে দাঁড়ালো সুবিন। সুবিন, আরে বাবা জাঙ্কুক, আর এত কিছু কেন এনেছো? এসব আনার কি দরকার ছিল? আগে বসো। জাঙ্কুক হালকা এসে ব্যাগগুলো টেবিলের পাশে রেখে আর ড্রাইভারকে বললেন রাখতে। জাঙ্কুক, দরকার ছিল আঙ্কেল। সুবিন চিৎকার করে ইয়ঞ্জনকে ডাকতে লাগলো। সুবিন, ইয়ঞ্জন দেখে যাও কে এসেছে। ইয়ঞ্জন আর তে রান্নাঘর থেকে বের হয়ে দেখে জাঙ্কুক এসেছে। আরে জাঙ্কুক বাবা যে, কেমন আছো? এতদিন পর আসলে বলো তো। কিন্তু জাঙ্কুককে দেখে লজ্জায় শেষ। ইয়ঞ্জন, এই তে যা, ঠান্ডা পানি নিয়ে শরবত বানিয়ে নিয়ে আয় জামাইয়ের জন্য। ইয়ঞ্জনের কথা শুনে তে মাথা নিচু করে লাজুক হেসে রান্নাঘরে চলে গেল। বুকের ভেতরটা যেন ধুকপুক করছে। এতদিন পর জাঙ্কুকের সামনে দেখে কি যে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে নিজে বুঝতে পারছে না। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে লেবুর রস, সামান্য চিনি আর একটু গোলাপ জল দিয়ে সুন্দর করে শরবত বানালো। তারপর একটা কাচের গ্লাসে ঢেলে ট্রেতে রাখলো। হাত দুটো কাঁপছিল, তবু নিজেকে সামলে ধীরে ধীরে ড্রয়িং রুমে এসে পড়লো। এসে ট্রেটা জাঙ্কুকের সামনে ধরলো। আপনার শরবত। জাঙ্কুক মুচকি হেসে তীর দিকে তাকিয়ে গ্লাসটা হাতে নিল। ধন্যবাদ, এটার জন্য হয়তো দরকার ছিল না, বাইরে কি গরম। তে লজ্জায় চোখ তুলে তাকাতে পারলো না, মাথা নিচু করে পাশে গিয়ে দাঁড়িয়ে রইলো। ইয়ঞ্জন দুজনকে দেখে হেসে বলল, আরে তে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? জামাইয়ের পাশে বস। তে আরো লজ্জা পেয়ে আস্তে করে জাঙ্কুকের পাশে সোফায় বসে পড়লো। জাঙ্কুক শরবতে এক চুমুক দিয়ে হেসে বলল, বাহ, আমার বউয়ের হাতে দেখি জাদু আছে। শরবতটা তো দারুণ হয়েছে। তে লাজুক হাসি দিয়ে বলল, আমি আমি নিজের হাতে বানিয়েছি। বুঝতেই পারছি, তাই এত মিষ্টি হয়েছে। চাঙ্কুকের কথা শুনে তেরে গাল দুটো লাল হয়ে গেল। ইয়ঞ্জন মুচকি হেসে দুজনকে দেখে মনে মনে বলল, আল্লাহ, এই তো দুজনের ভালোবাসা যেন সবসময় এইভাবে অটুট থাকে। সুবির, কিন্তু জাঙ্কুক, এত কিছু আনার তো প্রয়োজন ছিল না। জাঙ্কুক, কোনো প্রয়োজন ছিল না। আমি এখন এই বাড়ির জামাই। সুবিন, জামাই হয়ে এসেছো, খালি হাতে এলেই তো হতো। এত কষ্ট করে এত কিছু আনার কোনো প্রয়োজন ছিল না। জাঙ্কুক সম্মানের সঙ্গে তার দিকে তাকিয়ে বলল, আমি শুধু আপনাদের জামাই নই, এ বাড়ির একজন সদস্য। আর এই বাড়ির জামাই হিসেবে কিছু নিয়ে আনাটা আমার দায়িত্ব। নিজের পরিবারের জন্য কিছু আনলে সেটা কখনো বাড়তি হয় না। জাঙ্কুকের কথা শুনে ইয়ঞ্জন এর মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। ইয়ঞ্জন এগিয়ে এসে জাঙ্কুকের মাথায় হাত রেখে বলল, আলহামদুলিল্লাহ, আমাদের মেয়ের জন্য সত্যি একজন হীরার টুকরো পাইছি। পাশে বসে থাকা তেল লাজুক হেসে নিচের দিকে তাকিয়ে রইল। তার বুকটা গর্বে ভরে উঠল। মনে মনে তে শুধু একটাই কথা বলল, আলহামদুলিল্লাহ, উনি আমার জীবন সঙ্গী। সুবিন, যাতে জাঙ্কুককে তোর ঘরে নিয়ে যা, ছেলেটা ঘেমে শেষ, একটু বিশ্রাম নিক। তারপর তে জাঙ্কুককে নিজের রুমে নিয়ে গেল আর বলল, আপনি এখানে একটু বিশ্রাম নিন, আমি নিচে যাই। জাঙ্কুক, কেন? নিচে কে আছে? তোমার ভাতার তো এখানে। জাঙ্কুকের এমন কথাতে একটু লজ্জা পায়। তারপর কিছু সময় দুজন দুজনের দিকে তাকিয়ে বলে। জাঙ্কুক সাদা শার্ট, কালো প্যান্ট আর কপালে ছোট ব্যান্ডেজ, এতে জাঙ্কুককে আরো সুন্দর লাগছিল। 1 মাস পর টেকুকে সামনাসামনি দেখা। তারপর জাঙ্কুক মৃদু হেসে বলল, কি এভাবে তাকিয়ে আছিস কেন? তে ধীরে ধীরে জাঙ্কুকের পাশে এসে বসলো আর বলল, আপনার কপালে এখনো ব্যান্ডেজ কেন? ব্যথা কমে নাই? জাঙ্কুক হালকা এসে বলল, এটা সামান্য আঁচড়। সে ভুরু কুচকে বলল, আপনার কাছে সামান্য, সবই সামান্য। তবে কণ্ঠে লুকানো চিন্তা কষ্ট ছিল। জাঙ্কুক শান্ত গলায় বলল, আমি তো ভালো আছি, দেখ, একদম ঠিক আছি। দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি জানেন গতকাল কতটা ভয় পেয়েছিলাম? জাঙ্কুক কয়েক মুহূর্ত চুপ থেকে নরম কণ্ঠে বলল, জানি, তাই তো আজ সবার আগে তোর কাছে চলে এলাম। কথাটা শুনে তের মুখে লাজুক হাসি ফুটে উঠলো। জাঙ্কুক ধীরে ধীরে তের আরো কাছে এসে বসলো। দুজনের মাঝে দূরত্ব যেন মুহূর্তে কমে গেল। জাঙ্কুক নরম গলায় বলল, জান, তোকে ছাড়া আর থাকতে পারছি না, চল আজকেই তোকে আমার বাসায় নিয়ে যাই। কথাটা শুনে তের চোখ বড় হয়ে গেল, তারপর মৃদু হেসে মাথা নাড়ালো।
কিন্তু বাবা তো বলেছে এইচএসসি পরীক্ষা পর আমাকে তুলে দেবে। এখন যদি চলে যাই তাহলে বাবা মার কথার অবাধ্য হওয়া হবে। জাঙ্কুক একটু মন খারাপ করে রির দিকে তাকিয়ে বলল, জানি, তবুও কি বলবো করবো বল। প্রতিদিন শুধু তোকে দেখার জন্য মনটা ছটফট করে। সে মুচকি এসে বলল, আর মাত্র 2 বছর, তারপর তো আমি সবসময়ের জন্য আপনারই হয়ে যাব। জাঙ্কুক, 2 বছর? আমি অপেক্ষা করতে পারবো না। এখন থেকে বাসায় নিয়ে আগে তোকে আনার ব্যবস্থা করব। আপনার ধৈর্য খুব কম। এইসব কথা এখন বাদ দিয়ে যান, একটু কাছে আয় না। দে। না। জাঙ্কুক, এমন করিস কেন? মাত্র 10 মিনিট কিস করবো, তার বেশি কিছু করবো না, কথা দিলাম। জাঙ্কুক তীর কোনো কথা শোনার আগে তীর ঠোঁটের ওপর হামলা চালায়। পাক্কা 10 মিনিট কিস করার পর জাঙ্কুক থেকে ছাড়ে আর দুজনেই হাঁপাতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে ইয়ঞ্জনের ডাক শোনা গেল। তে, জাঙ্কুক কে নিয়ে নিচে আয়, দুপুরের খাবার রেডি। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট মুছতে মুছতে উঠে দাঁড়ালো। তে আগে দরজা খুলে বাইরে বের হলো আর জাঙ্কুক তার পেছন পেছন নিচে নেমে গেল। ডাইনিং টেবিলে নানান রকম খাবার সাজানো ছিল। সবাই একসঙ্গে বসে দুপুরের খাবার খেলো। হাসি আড্ডার পুরো বাড়িটা মুখর হয়ে উঠেছে। সুগা এখন অফিস থেকে আসে নাই। জাঙ্কুককে বারবার খাবার তুলে দিচ্ছিল সুবিন আর ইয়ঞ্জন। খাবার শেষ হওয়ার পর জাঙ্কুক সবার কাছ থেকে বিদায় নিতে উঠলে জাঙ্কুক উঠে দাঁড়িয়ে হালকা হেসে বলল, আচ্ছা তাহলে আমি এখন যাই। ঠিক তখনই ইয়ঞ্জন তাড়াতাড়ি বেড়ে উঠলেন। আরে বাবা, এক্ষুনি চলে যাবে? আজকে তোমার কিছুতেই যেতে দেবো না। জাঙ্কুক খাবার পেয়ে বলে, কেন আন্টি? ইয়ঞ্জন, আজকে তুমি অনেকদিন পর প্রথমবার আমাদের বাড়িতে এসেছো। এখন যদি আমাদের বাড়ির জামাই সবার সঙ্গে আড্ডা দিয়ে তারপর কালকে না হয়ে যেও, আজকে দিনটা আমাদের সাথেই থেকো। সুবিনয় হেসে সম্মতি জানিয়ে বলেন, ঠিকই বলেছো, জামাই এই হয়ে এসেছো, এত তাড়াতাড়ি চলে গেলে হয় নাকি? আজকে থাকো, কাল সকালে যেও। জাঙ্কুক মুচকি হেসে তের দিকে তাকালো। কেউ লাজুক হেসে আস্তে করে মাথা নাড়ালো, যেন সেও চাইছে জাঙ্কুক আজকে থেকে যাক। জাঙ্কুক হালকা হেসে বলল, আচ্ছা, যখন আপনারা এত করে বলছেন তাহলে আজকে আর যাচ্ছি না। আজকের দিনটা আপনাদের সবার সাথেই কাটাবো। ইয়ঞ্জন খুশি হয়ে বললেন, এই আমাদের ভালো জামাই। বিকেলের দিকে সুগা অফিস থেকে বাসায় ঢোকার সাথে সাথেই সুগার চোখ পড়লো জাঙ্কুকের ওপর। সুগা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। জাঙ্কুকে সে এখনো পুরোপুরি বোনের জামাই হিসেবে মানতে পারেনি। ইয়ঞ্জন এসে বললেন, সুগা তুই এসে পড়েছিস, দেখ কে এসেছে। আর এভাবে দাঁড়িয়ে আছিস কেন, আয়। সুগা শান্ত গলায় বলল, সুগা এসে চুপচাপ সোফায় বসলো। জাঙ্কুক খুব ভদ্রভাবে সুগার দিকে তাকিয়ে বলল, কেমন আছিস? ভালো। শুধু এক কথার উত্তর দিল সুগা। তারপর উঠে দাঁড়িয়ে বলল, তোমরা এনজয় করো, আমি ফ্রেশ হয়ে আসি। মা, ভাত দাও, আমি আসছি। ইয়ঞ্জন, আচ্ছা। বিকেলের দিকে হঠাৎ করে কিম বাড়ি জমজমাট হয়ে উঠল। একে একে সব কাজিন, বোকাম, রোজ, জেনি, লিসা, যিশু হই হই করতে করতে বাড়িতে ঢুকলো। রোজ, বোকাম, জেনি, লিসা, যিশু সারপ্রাইজ কেমন দিলাম। তেতু সব কাজিনকে দেখে অবাক হয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে সবাইকে। ইয়ঞ্জন, তোরা আসবি, আমাকে একবারও বলে আসবি না? দেখ কে এসেছে, আমাদের দুলাভাই। লিসা, কোথায় কোথায় আমাদের দুলাভাই? রোজ, আগে দুলাভাইকে দেখি, তারপর বাকিদের সঙ্গে কথা বলবো। যিশু, শুনেছি দুলাভাই নাকি অনেক সুন্দর দেখতে, আগে দেখতে দে। ঠিক তখনই যিশুর চোখে জাঙ্কুকের উপর পড়লো। যিশু, আরে এই তো সত্যি আমাদের দুলাভাই, দেখতে তো ছবির চেয়েও বেশি হ্যান্ডসাম। সবাই একসঙ্গে হেসে উঠলো। লিসা দুষ্টু হেসে বলল, দুলাভাই আমাদের হাতে তালি রেখে কিন্তু এই বাড়ি থেকে যেতে পারবেন না, আগে সালামি দিতে হবে। জাঙ্কুক হেসে বলল, আচ্ছা আচ্ছা, সবাই মিলে একসাথে আমাকে ধরছো দেখছি। পুরো বাড়ি হাসি, দুষ্টুমি আর আড্ডার মুখর হয়ে উঠলো। আর একপাশে দাঁড়িয়ে লাজুক হেসে সবার কাণ্ড কারখানা দেখতে লাগলো। আর একজনের বুক পুড়ে যাচ্ছে জাঙ্কুককে তের সাথে দেখে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভুল হলে সেটা আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের এইটুকুনি ভালোবাসাই আমার দরকার।